আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স হঠাৎ করেই এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করে বসেছে। তাদের অ্যানালিস্টরা বলছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের একটি পোস্ট নিয়ে ভোর রাত্রের দিকে একটা ইংরেজিতে পোস্ট করছে, আমি এই পর্যন্ত চোখে দেখি নাই, কিন্তু এই টক শোর মধ্যে দেখলাম অনেকে ঈদের মতো আনন্দ করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ। যে 3 কারণে ক্ষমতায় আসবে জামায়াত, তাই জামায়াতকে নিয়ে রাষ্ট্রপতির ও বিএনপির গভীর ষড়যন্ত্র শুরু। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাবছেন এতদিন কোণঠাসা হয়ে থাকা একটা দল যাদের নিবন্ধন নিয়ে টানাটানি ছিল, তারা হুট করে ক্ষমতায় আসবে কিভাবে? রয়টার্স কিন্তু হাওয়ায় কথা বলেনি, তারা 3টি সুনির্দিষ্ট কারণ দেখিয়েছে। আর এর মধ্যে 1 নম্বর কারণটি শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতি নয়, আন্দোলন নয়, জামায়াতকে ক্ষমতায় আনবে তাদের এমন এক সিক্রেট অস্ত্র, যা তারা গত 15 বছর ধরে নীরবে তৈরি করেছে সবার চোখের আড়ালে। কি সেই অস্ত্র? কেন পশ্চিমা বিশ্ব এখন জামায়াতকে নিয়ে নতুন করে হিসেব কষছে? চলুন রয়টার্সের সেই চাঞ্চল্যকর রিপোর্টের ব্যবচ্ছেদ করা যাক। শুরুতেই একটা দৃশ্য মনে করার চেষ্টা করুন। ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল। সর্বস্ব হারিয়ে মানুষ যখন আহাজারি করছিল, সরকারের ত্রাণ বা দমকল বাহিনী পৌঁছানোর আগেই সেখানে একদল লোক হাজির। তাদের হাতে নগদ টাকা, খাবার আর তাঁবু। এরা কারা? এরা ছিল জামায়াতের কর্মী। রয়টার্স বলছে, ঠিক এই জায়গাতেই জামায়াত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে যোজন যোজন এগিয়ে। বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতি যখন রাজপথের স্লোগান আর টিভি টক শোতে সীমাবদ্ধ, জামায়াত তখন হাঁটছে ভিন্ন পথে। রয়টার্সের বিশ্লেষণে জামায়াতের ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে এসেছে, তা হলো তাদের অভাবনীয় জনকল্যাণমূলক নেটওয়ার্ক। বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, পেটে খেলে পিঠে সয়। জামায়াত এই তত্ত্বটিকেই তাদের রাজনীতির মূল মন্ত্র বানিয়েছে। গত 1.5 দশকে তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে, তখন তারা বসে থাকেনি। তারা তৈরি করেছে এমন এক প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতি এবং সেবা খাত, যা সরাসরি কোটি মানুষের জীবন ছুঁয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাকান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম আসবেই। রয়টার্সের ভাষ্যমতে এই একটি ব্যাংকের মাধ্যমেই প্রায় 1.5 কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে। ভাবা যায়, 1.5 কোটি মানুষ মানে 1.5 কোটি পটেনশিয়াল ভোটার বা শুভাকাঙ্ক্ষী। দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা যত ঋণ পান, তার 4 ভাগের 1 ভাগই আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। আর মজার ব্যাপার হলো, এই ব্যাংকটি প্রতিষ্ঠার পেছনে এবং এর পরিচালনার দীর্ঘ সময়ে জামায়াতের মতাদর্শী লোকজনের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং এখন আছে। শুধু তাই নয়, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এই ব্যাংক প্রায় 20 লাখ নারীকে সুদমুক্ত ঋণ দিয়েছে। এদের আয় বেড়েছে গড়ে 30%। এই 20 লাখ নারী ভোটার ভোট দিতে যাবেন, তখন তারা কি রাজনৈতিক বুলি আওড়ানো নেতাদের কথা ভাববেন, নাকি যারা তাদের দুঃসময়ে পুঁজি দিয়েছিল তাদের কথা ভাববেন? উত্তরটা খুব সহজ। এরপর আসা যাক স্বাস্থ্য খাতে। বাংলাদেশের চিকিৎসা সেবা পাওয়াটা সাধারণ মানুষের জন্য যুদ্ধের মতো। এখানেও জামায়াত তৈরি করেছে ইবনে সিনা হাসপাতালের মতো বিশাল এক সাম্রাজ্য। রয়টার্স বলছে, ইবনে সিনাকে দেশের অন্যতম সেরা এবং বড় বেসরকারি হাসপাতাল হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এখান থেকে সরাসরি সেবা নিচ্ছে। আর দলের নেতাকর্মী বা তাদের রেফারেন্সে যারা যান, তারা পান বিশেষ ছাড় কিংবা নামমাত্র মূল্যের চিকিৎসা। জামায়াতের সাবেক শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলী ছিলেন এই ইবনে সিনা ট্রাস্টের নীতি নির্ধারক পর্যায়ে। অর্থাৎ দলটির নেতারা বুঝিয়েছিলেন, শুধু মিছিল করে মানুষ পাওয়া যাবে না, মানুষের অসুখে বিসুখে পাশে দাঁড়াতে হবে। আজ যখন রয়টার্স বলছে যে জামায়াত ক্ষমতায় আসতে পারে, তখন তারা আসলে এই কোটি কোটি সুবিধাভোগী মানুষের সাইকোলজিক্যালি রিড করতে পেরেছে। দর্শক, জামায়াতের এই মাস্টার প্ল্যান নিয়ে আরও গভীরে যাব, জানাবো তাদের শিক্ষা ব্যবস্থার একচেটিয়া আধিপত্যের কথা। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন, কারণ আমরাই তুলে আনি খবরের পেছনের আসল বিশ্লেষণ। এবার আসুন শিক্ষার দিকে নজর দেই। একটা জাতিকে বা একটা প্রজন্মকে নিজেদের মতাদর্শে গড়ে তোলার সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো শিক্ষা। জামায়াত এটা খুব ভালো করে জানে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামায়াতের একচ্ছত্র প্রভাব রয়েছে। এখানে পড়াশোনা করছে প্রায় 25 লাখ শিক্ষার্থী। এই 25 লাখ তরুণ যখন ভোটার হবে, তাদের মগজে কাদের চিন্তাধারা থাকবে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে শুধু মাদ্রাসা নয়, মূলধারার শিক্ষাতেও জামায়াত তৈরি করেছে নিজস্ব দুর্গ। এর শুরুটা হয় 80 দশকে রেটিনা কোচিং সেন্টারের মাধ্যমে। বর্তমানে সারা দেশে এর 150টি শাখা এবং বছরে প্রায় 25,000 শিক্ষার্থী এখান থেকে বের হচ্ছে। কোচিং সেন্টার থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সব লেভেলে তাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, দারুল ইহসান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো মূলত তাদেরই গড়ে তোলা। এমনকি আইডিয়াল নাম দিয়ে সারা দেশে যে অসংখ্য স্কুল কলেজ আছে, তার বড় অংশের নিয়ন্ত্রণ জামায়াতপন্থী ট্রাস্টিদের হাতে। এইসব প্রতিষ্ঠানে তারা অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়।
বিনা পয়সায় পড়ায়। ফলে এই ছাত্রছাত্রীরা এবং তাদের পরিবারগুলো জামায়াতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাবোধ লালন করে। রয়টার্স মনে করে এই কৃতজ্ঞতাবোধই ব্যালট বাক্সে ভোটের ঝড়ে পরিণত হবে। রয়টার্সের বিশ্লেষণে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জামায়াতের দুর্যোগ ব্যবস্থাপনা। আগের করাইল বস্তির আগুনের কথা বলেছি, যেখানে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সেখানে জামায়াত কর্মীরা পকেটের টাকা খরচ করে ত্রাণ দেয়। বন্যা হোক, শীত হোক কিংবা অগ্নিকাণ্ড, সবার আগে দুর্গত এলাকায় জামায়াতের ব্যানার দেখা যায়। এই যে তাৎক্ষণিক রেসপন্স, এটা সাধারণ মানুষের মনে গভীর দাগ কাটে। বড় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার সমীকরণে ব্যস্ত, জামায়াত তখন মাঠ পর্যায়ে মানুষের আস্থা অর্জনে ব্যস্ত। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে জোটে থেকে সরকারে ছিল জামায়াত, কিন্তু এরপর দীর্ঘ সময় তারা ক্ষমতার বাইরে। রয়টার্স বলছে সরকারে না থেকেও তারা সারা দেশে জালের মতো নিজেদের প্রতিষ্ঠান ছড়িয়ে দিয়েছে। কৃষি থেকে মহাকাশ বিজ্ঞান, সব খাতেই তাদের লোক তৈরি হয়েছে। রয়টার্স তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে এই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জামায়াত কেবল মানুষের মন জয় করেনি, বরং সারা দেশে এমন এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে যা তাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। তবে রয়টার্স শুধু জনকল্যাণের কথাই বলেনি, তারা আরও দুটি কারণ উল্লেখ করেছে। দ্বিতীয় কারণটি হলো দুর্নীতিমুক্ত ভাবমূর্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা মানেই দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত, এমন একটা ধারণা সাধারণ মানুষের মনে বদ্ধমূল। কিন্তু রয়টার্স বলছে জামায়াতের নেতাদের ব্যক্তিগত সততা এবং দুর্নীতিমুক্ত ইমেজ তাদের অন্যদের চেয়ে আলাদা করেছে। তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা বা যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও অর্থ চুরির বা লুটপাটের কেলেঙ্কারির সেভাবে নাম নেই বললেই চলে। এই ক্লিন ইমেজ মধ্যবিত্ত এবং শিক্ষিত ভোটারদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় কারণটি হলো তরুণদের পালস বোঝা। রয়টার্সের মতে জামায়াত জানে তরুণরা কি চায়। তাদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মসংস্থান তৈরির উদ্যোগগুলো তরুণ সমাজকে আকৃষ্ট করেছে। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তারা তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করছে, যা তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, বিএনপি বা আওয়ামী লীগের মতো বিশাল ভোটের রাজনীতির মাঠে জামায়াত কি আসলেই গেম চেঞ্জার হতে পারবে? রয়টার্স মনে করে হ্যাঁ পারবে, কারণ দীর্ঘ সময় ধরে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় বা বিরোধী দলের থেকেও তাদের জনকল্যাণমূলক কাজ ছিল সরকার নির্ভর বা সীমিত। কিন্তু জামায়াত সরকারে না থেকেও ব্যক্তিগত এবং দলীয় উদ্যোগে যে সেবা খাত তৈরি করেছে তা তাদের একটি সাইলেন্ট মেজরিটি বা নীরব সমর্থন এনে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি উপজেলা বা ইউনিয়নে তাদের প্রতিষ্ঠিত কোনো না কোনো স্কুল, ক্লিনিক বা এনজিও আছে। গ্রামের একজন সাধারণ মানুষ যিনি হয়তো রাজনীতি বোঝেন না, কিন্তু বিপদে জামায়াতের অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন কিংবা অভাবের সময় ইসলামী ব্যাংক থেকে ঋণ পেয়েছেন, তিনি ভোটের দিন ওই উপকারটুকুই মনে রাখবেন। নির্বাচনের মাঠে জোট মহাজোটের সমীকরণ থাকে, কিন্তু রয়টার্সের এই রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির আসল খেলাটা শুধু মিছিলে হয় না, হয় মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনে পাশে থাকার মাধ্যমে। জামায়াত ইসলামী সেই জায়গাটাতেই গত 15 বছর ধরে ইনভেস্ট করেছে। এখন তারা সেই ইনভেস্টমেন্টের রিটার্ন পাওয়ার অপেক্ষায় আছে। সিচুয়েশন অনেক সময় মানুষের ভিলেন হয়ে যায়, পরিস্থিতি মানুষের ভিলেন হয়ে যেতে পারে। এটা নিয়তির ব্যাপার। মানুষ মানুষের শত্রু হইতে পারে, ভিলেন হইতে পারে, কিন্তু নিয়তি যদি খারাপ থাকে সিচুয়েশনটাও আপনি ভিলেন হয়ে যাবে। এক ইমাম তার ছেলেকে নিয়ে হাসপাতালে, 10 বছরের ছেলে, ইমাম সাহেব চিকিৎসা করাইতে যায়, টাকা শর্ট করছে, রক্ত লাগবে, সবকিছু দেখতেছিল পাশের একটি মেয়ে। সে বলল, ইমাম সাহেব আমি আপনাকে হেল্প করতেছি, আমার কাছ থেকে টাকাটা নেন। তো দে মা। টাকাটা নিছে এবং ঠিকানা নিছে। মেয়েটা ঠিকানা লেখা দিছে, নাম লেখা দিছে, পকেটে ঠিকানাটা রাইখা সে তার ছেলের কাছে চলে গেছে। 6-7 দিন পর টাকা জোগাড় কইরা ওই ঠিকানা অনুযায়ী টাকাটা যখন দিতে গেছে, দেখে যে সেটা বেশ্যাখানা। ওই মেয়েটাকে সবাই চিনে, ওই ঠিকানাটা যখন দেখাইছে সবাই ঘরটা দেখাই দিছে যে ওই ঘর। সে সাদা মনে যায় টাকাটা দিয়ে চলে আসছে মাথা নত কইরা। যখন বাইর হইতাছে তখনই তার সামনে পড়ে এমন একজন যে মানুষটি এই ইমাম সাহেবের পিছনে 20 বছর নামাজ পড়ে। এই ইমাম সাহেব যে মসজিদের ইমাম, ওই মহল্লার এক মুরব্বীর সামনাসামনি পড়া যায়। হায় 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 হায়, মুরব্বী দেখা চলে যায় ইমাম সাহেব। ইমাম সাহেব ভালো মন্দ কিছু না চিন্তা কইরা মহল্লায় আবার মসজিদে ফেরত যায়। কিন্তু এরপরই দেখে মহল্লার সবাই নিয়ে চলে আসছে সেই মুরব্বী, যে তুই বাইর আগে, তুই বাইর, তুই কই থেকে বাইর হইছ আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব সত্য কথাটা সামনে তুইলা ধরছে, কেউ বিশ্বাসই করতে চায় না, কারণ ওই যে চোখে দেখছে। তার দেখেন 20 বছর যার পিছনে নামাজ পড়লো, ওই 20 বছরের নামাজ পড়া, ওই 20 বছরের বিশ্বাস ভাঙ্গা চুরমার হয়ে গেছে। ওই যে দেখছে বেশ্যাখানা থেকে বাইর হইতে, কিন্তু উনি তো সাদা মনে গেছিল টাকাটা ফেরত দিতে। দেখছেন সিচুয়েশন কিভাবে মানুষের ভিলেন হয়ে যায়, দুশ্মন হয়ে যায়। ঠিক তেমনি একটা ঘটনা ঘটছে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের একটি পোস্ট নিয়ে। ভোর রাত্রের দিকে একটা ইংরেজিতে পোস্ট করছে, আমি এই পর্যন্ত চোখে দেখি নাই, কিন্তু এই টক শোর মধ্যে দেখলাম অনেকে ঈদের মতো আনন্দ করতেছে। হ্যাঁ,
ডাক্তার জাহিদুর রহমান একজন আছে না, ওই যে একটু চুল কম, হ্যাঁ ওনারা চিনবেন, ওনার সাথে একটা স্ক্যান্ডাল হয়ে গেছে ওই যে রুমিন ফারহানাকে নিয়ে। আমার বিশ্বাস হয়নি, কারণ আমার বিশ্বাস রুমিন ফারহানা না 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 এদিকে তাকাবে না, তাকাবার মতো কিছু নাই তো, বুঝছেন না? দুই একটা ছবি হয়তো সাথে ছিল, তুলছে, চা কফি খাইছে, ওইটুকুই, এত না। যাই হোক, দেখেন এই ভদ্রলোক বলতেছে এই যে জামাতে ইসলাম নারী বিদ্বেষী। ওই পোস্টের মধ্যে ছিল জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে যে নারীরা যারা কাজকর্ম করে তারা হচ্ছে পতিতা। চিন্তা করছেন? এই কথাটা উনি বলতে পারে না। তারপরে দেখেন জামাতে ইসলাম এর প্রতি উত্তরে টোটাল কাহিনীটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। কি কাহিনী? ওনাদের যে আইটি এক্সপার্ট আছে, এই আইটি এক্সপার্টরা সবাই বড় একটা স্ক্রিনের মধ্যে কখন হ্যাক হয়েছে, কতক্ষণ হ্যাকাররা এটা রাখছে, স্ট্যাটাস দিয়া এই যে স্ক্রিনশট রাখছে, এবং এটা কোথা থেকে হ্যাক হয়েছে, আমাদের রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের অফিস থেকে, ওইখানের কোনো একজন কর্মচারী এটার সাথে জড়িত। ওই কর্মচারীর নামেই একটা কি ইমেল বা কিছু একটা আসছে, অত কিছু বুঝি না, এটা তদন্ত করলেই বাইর হবে। ওনারা বড় পর্দার সামনে সাংবাদিকদের সামনে টোটাল ঘটনাটা তুইলা ধরছে। এখন কথা হয়েছে যতই তুইলা ধরুক, ওই ইমাম সাহেবের অবস্থা তো, কারণ কি জানেন, বিপক্ষ দল অলরেডি রাস্তায় মিছিল নিয়ে নাইমা গেছে যে ওনাকে মাপ চাইতে হবে, নারীদেরকে উনি পতিতা বলছে। দেখেন কি দুরবস্থা, সিচুয়েশনটা কেমন। তবে আমি একটা কথা বলতে চাই, এখানে স্মার্ট খেলা হয়েছে, একটা স্মার্ট খেলা হয়েছে। যে এই গেমটা খেলছে না, খুব স্মার্টলি খেলছে। কিছু মানুষকে তো বিশ্বাস করাইতে পারছে, এবং বিশ্বাস করাইবার জন্য মিটিং মিছিল রাস্তায় নাইমা গেছে। কেন এই টাইমে এই দুর্ঘটনাটা, এই ষড়যন্ত্রটা এই টাইমে কেন? দেখেন কিছুদিন যাবৎ আমরা দেখতেছি নারীদের পেটে লাথি মারা হয়েছে, নারীরা মসজিদে আশ্রয় নিছে, ওইখানে গিয়ে হামলা করা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে। এই যে কথাগুলো শুনতেছিলাম, এর প্রতিবাদে জামাতে ইসলামের পক্ষ থেকে, ওনাদের 11 দলের পক্ষ থেকে বিশাল বড় একটা শোডাউন হয়েছে। মানে মা বোনেরা রাস্তায় নাই মারছে। এমনও নারী দেখছি আমি ভাই, বাচ্চা কোলে, 4-5 জনের কোলে দেখছি আমি, বাচ্চা কোলে নিয়ে আসছে, মাইলকের পর মাইল হাইটা যাবে এই বাচ্চা কোলে। ভাবা যায়? আমার হাতে যদি একটা 10 ইঞ্চি ইট উঠায় দেন, আমি 1-2 কিলোমিটার হয়তো যাইতে পারুম। আমার মনে হয় এর বেশি পারুম না, হাতটা ভার হয়ে আসবে। আর ওই বাচ্চাটার ওজন কত হবে দেখেন, ওইটুক বাচ্চা নিয়ে হাঁটতেছে। কেন? ওনারা ভালোবাসে জামাতে ইসলামকে। এখন থেকে না ভাই, অনেক আগে থেকে। এই যে ভোট চাওয়ার ব্যাপারগুলো দেখেন না, ঘরে ঘরে যায় গ্রামে, এটা শুধু এই আমলে না, এটা ভাই শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যখন নির্বাচন করছে ওনারা ওই একই কাজ করছে, কিন্তু সামনে আসে নাই, পর্দাতে থাইকা। এটা নতুন কিছু না, কিন্তু ওনাদের গায়ে হাত তুইলা ওই যে ছায়া টান দেওয়ার কথা বইলা এমন ভাবে চারিদিকে ভাইরাল হয়ে গেছে যে মানে একটি বড় দলকে সবাই ভাবতেছে এরা নারী বিদ্বেষী, এরা নারীদের উপরে অত্যাচার করে। সাধারণ অত্যাচার তো আছে, অনেক ঘটনা তো আছে গত 15 মাসের, কিন্তু সবচেয়ে বড় ঘটনা কি, মা বোনের গায়ে হাত তোলে, মসজিদের ভিতরে যায় ওইখানেও মারে। দেখছেন? ঠিক এই টাইমে স্মার্টলি যে খেলাটা খেললো, দেখেন পতিতা বলছে ডাক্তার শফিকুর রহমান, পতিতা বলছে মা বোনদেরকে, যারা কর্ম কইরা খায়, যারা বাইরে কাজ করতে যাইতে চায় তারা পতিতা। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আপনি কি বিশ্বাস করেন? নিশ্চয়ই করেন না, করা উচিত না। একটা মানুষকে দেখে আসতেছি বছরের পর বছর, উনি কেমন, উনার ব্যবহার কেমন, উনি মা বোনদেরকে কি দৃষ্টিতে দেখে, সবই তো ওপেন, বারবারই তো বলতেছে। ওই যে 5 ঘন্টা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি বলছে, যে মা প্রেগনেন্ট, যে মা সন্তান সম্ভাবনা, সে মা 5 ঘন্টা কাজ করবে, এবং ওই বাচ্চা 5 বছর হওয়া পর্যন্ত তার লালন পালন করবে। ওই টাইমটা তাকে দিতে হবে, সন্তানকে দিতে হবে। তো ভাই এই মানব জমিন কি? এই মানব জমিনের মধ্যে একটাই কাজ, বাগানে ফুল ফুটানো। মা বাবার একটাই কাজ, বাগানে ফুল ফুটানো, আর সেই ফুলটা হইল সন্তান। সে সন্তানকে লালন পালন করার জন্য 5 বছর পর্যন্ত ওই 5 ঘন্টা কাজ করবে, এবং তাদের শিক্ষা দীক্ষা চিকিৎসা এগুলা দেখভাল করবে। এই কথাগুলাই তো বলে। ওই টাইমে আইসা দেখা গেল কি উনি পতিতা বলতেছে। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো না। যাই হোক, খেলাটা হয়েছে স্মার্টলি। জামাতে ইসলামকে না হুঁশিয়ার থাকা উচিত ছিল। এর চেয়ে তো বড় ঘটনা ঘটতে পারতো না? এর যুগ, কত কিছুই তো ঘটতে পারতো, কিন্তু আমরা জনগণ হুঁশিয়ার। আমাদের মিডিয়া, আমাদের এই চ্যানেলগুলোর মধ্যে এই ঘটনাটা দেখেন, কোনো আচার বিচার করলো না, ওনারা প্রচার করে দিল
এমন একটা স্ট্যাটাস দিছে ডাক্তার শফিকুর রহমান। ওনাদের তো একটু যাচাই বাছাই করা উচিত ছিল, করলো না। কিন্তু যখন আইসা ওনারা আবার প্রমাণ দিল, সেটা নিয়ে কিন্তু আর টক শোতে আলোচনা হচ্ছে না, ওই প্রমাণটা নিয়ে আলোচনা হচ্ছে না। ওনারা কিন্তু এখন প্রশ্ন করতে পারে রাষ্ট্রপতির অফিস থেকে এই ছুপ্পুর সাহেবের সঙ্গে কে আছে, কোন কর্মচারী ওইখান থেকে জড়িত, ওদেরকে তদন্তের মধ্যে আনা উচিত, তাই না? এই দাবি তোলা উচিত। আর মানুষকে না সহজে বোধাই বানানো যাবে না, কারণ এই যে এই মিডিয়ার যুগ, এই যে আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি, এরকম একটা ক্যামেরা সবাই হাতে হাতে, এরকম একটা মোবাইল আছে, এটা দিয়া সারা দুনিয়ার খোঁজ খবর রাখে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার আছে ভাই। হাই হাই, দেখেন এই যে 4 আসনে দেবিদ্দার কুমিল্লার 4 আসনে বিজয় নিয়ে আসলো কিন্তু হাসনাত আব্দুল্লাহ। আর ওনার সাথে যে দাঁড়াইছিল, যে বলছিল রাজমিস্ত্রির পোলা আবার দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বছরের পর বছর যখনই নির্বাচন আসে, উনি একই কাজ করে, এই আদালতকে ম্যানেজ কইরা। যার জন্য বললাম আদালত পাড়া ম্যানেজ হয়, ম্যানেজ না করতে পারলে কিভাবে সব ঋণ খেলাপিরা ঋণ করে। হ্যাঁ ভাই, আমার একটা দল আছে, আমাকে মনে করেন যে অনেক টাকা দিল, 100 কোটি টাকা দিল, আমি তার টিকিট দিয়ে দিলাম, কিন্তু আদালত তো তাকে আটকায় দেওয়া উচিত। এই বেটা তুই কই যাস, তোর কাছে তো ব্যাংকের টাকা পায়। হ্যাঁ ভাই, এইসব চোরদেরকে কি করা উচিত জানেন? পকেট ম্যাট ধরা পড়লে দেখবেন এই যে প্রত্যেকটা থানার মধ্যে এরকম বোর্ড থাকে, ওই বোর্ডের মধ্যে পকেট ম্যাটদের ছবি দেওয়া থাকে, ঠিক এদেরও ছবি এদের সঙ্গে দেওয়া উচিত। কারণ কি জানেন, পকেট মার তো ভাই মারে 100 টাকা 500 টাকা 1000 টাকা মাইরা কিল গুতা খায়া আবার জেলে যায়, আর এরা কোটি কোটি টাকা মাইরা দেয়, শত কোটি টাকা মাইরা দেয়। এদের কারো মাইরও খাইতে হয় না, এদের ছবি রাস্তাঘাটেও লাগে না, বরঞ্চ এরা রাস্তাঘাটে ছবি নিয়ে কখন আসে, যখন নির্বাচন আসে, তখন ব্যানার পোস্টার নিয়ে রাস্তায় লাগায় দেয়। এই সব লোকেরাই, এদের জন্যই কি এই 5ই আগস্ট আসছিল না? একদমই না ভাই, একদমই না। যাই হোক, যেটা বলতেছিলাম ওইটা বলি, জামাতে ইসলামের আর এই 11 দলের চরমভাবে প্রতিবাদ করা উচিত। হ্যাঁ ভাই, এই ঘটনার জন্য যারা হ্যাক করছে তাদের খুঁজে বাই করা যাবে না, কারণ তারা বিদেশে আছে, এবং দেশে থাকলেও তারা ভাই আমার মনে হয় আগের সরকারের সাথে যারা জড়িত ছিল তারাও এর মধ্যে জড়িত আছে, এটা গভীরভাবে তদন্ত করা উচিত। ঠিক সেই দাবিটা নিয়ে রাস্তায় একটা বিশাল শোডাউন হওয়া উচিত। হ্যাঁ ভাই, দেখাইতে হবে ভাই, কিছু দেখাইতে হয়, কিছু কানের ভিতরে ঢুকাই দিতে হয়। এই যে চোখে দেখানো আর কানে ঢুকাইয়া দেওয়া, এতে কি দাঁড়াচ্ছে জানেন? জনগণ সব বুঝতে পারতেছে। ওই যে বিচারালয়ের মধ্যে বিচারক যেভাবে বিচারের রায় দেয় না, জনগণও কিন্তু তার কমেন্টের মাধ্যমে ওরকম রায় দেয়। বিভিন্ন মানুষের বক্তব্যের নিচে কমেন্ট দেখেন, কমেন্ট দেখলেই বুঝবেন মানুষ কি চায়। সব খেলাই বুঝে, স্মার্টলি যতভাবেই খেলেন না কেন, এইটা যে কত বড় একটা উপকার হয়ে গেল। কোনটা? এই যে ডাক্তার শফিকুর রহমান স্যার, উনি মেয়ে মানুষকে খারাপ চোখে দেখে, এই কথাটা জানেন কি হবে? এখন কেউ বিশ্বাস করবে না, উল্টাটা হবে, উল্টাটা আরো বিশ্বাস চলে আসবে। হায় হায়, উনার চরিত্র নিয়ে নাড়াচাড়া করে, উনার পায়জামার ফিতা নিয়ে টান দেয়। কয়েকদিন আগে ভাই, এই যে শেরপুরে একজন শাহাদাত বরণ করার পর, জামাতে ইসলামের একজন শাহাদাত বরণ করার পর, জানেন অনেকের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এইটা কি ব্যাপার? ঠিক আছে, এবার আমরা অন্য দলকে, নতুন দলকে ক্ষমতায় আনুম, আমরা আর ওই পুরনো দলকে আনুম না, কারণ এরা এখনই ভাই ওই মাইক দই খুনাখানি মার্ডার টাডার হাবিজাবি শুরু করে দিছে। এমন অবস্থা দাঁড়ায় করাইছে জানেন, মনে হয় কি জানেন, থানায় যদি যায় আপনি বলেন যে ভাই মার্ডার হয়েছে একজন, মামলা দিতে আসছি, তখন হয়তো পুলিশ জিজ্ঞাসা করবো কয়টা, রে ভাই একটা, যা ভাই পরে আয়, 7টা 8টা হইলে যোগাযোগ করিস, 1টা 2টার মামলা নেওয়ার সময় নাই। এরকম একটা ব্যাপার দাঁড়াইছে না সিনেমার মধ্যে যেগুলো দেখাই আমরা? হ্যাঁ ভাই, যে ভাই এখন না 7 মার্ডারের পর আসিস, 1টা 2টার মামলা নেই না, এরকম একটা সিচুয়েশন দাঁড় করায় ফেলাইছে। কেন? কারণ আছে ভাই, এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ কি জানেন? ভয় ঢুকাইয়া দেওয়া। হ্যাঁ ভাই, ভয় ঢুকাইয়া দেওয়া। কাদের মনে জানেন? সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ভোটের সংখ্যা বেশি, তাদের মনে ভয় ঢুকাইয়া দেওয়া। আচ্ছা, এরাই বোধহয় আসবে, এদেরই জোর বেশি। কোনো কারণে যদি টের পায় ভাই অন্যদিকে ভোট দিছি, এরা ক্ষমতায় আসা তখন আরো অত্যাচার করবে, এই ভয়টা ঢুকাই দিতে চায়। ঠিক যে ভয়টা ঢুকাই দিছিল আজিজ, বেনজির, হারুন, এরকম একটা গ্যাং ঢুকাই দিছিল না আমাদের মনের মধ্যে, এখন ওই হেলমেট বাহিনী নাই, হেলমেটটা খুইলা এখন ওই একই ভয় ঢুকাই দিতে চাইতেছে। কিন্তু সে ভয় কি আমরা ভয় পাই? নিশ্চয়ই ভয় পাই না। সাদেক কায়ুম কিভাবে দেখেন না, সব উলট পালট কইরা দিল, কিভাবে বাঘের মতো গর্জন কইরা বইলা ফেলাইলো। 5ই আগস্টকে, জুলাই গণ অভ্যুত্থানকে যারা বুকে লালন করবে না, তারা এই দেশে কোনোদিনই রাজনীতি করতে পারবে না, রাজনীতি করতে দেব না। হ্যাঁ, এবং না ভোট নিয়ে
মুখ খুলতে হবে, নিজেকে জানাইতে হবে নিজের কোথায় অবস্থান। আপনারা কি হ্যাঁ ভোটের সঙ্গে আছেন কি না ভোটের সঙ্গে আছেন? আপনারা কি ভারতের সঙ্গে আছেন না বাংলাদেশের সঙ্গে আছেন? এই জবাব দিতেই হবে এই দেশের রাজনীতি করতে হলে। এরকম একটা বক্তব্যের পর দেখেন নাই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যারা না বলতো তারা এখন হ্যাঁ বলে। আর বিপদে পড়ছে কারা জানেন? কিছু ছাত্র নেতা, তারা তো না বইলা আসছে। এই যে কর্মীরা বিভিন্ন জায়গায় না বলছে, হ্যাঁ ভোট চাইতে গেলে যে গায়ে হাত তুলছে, তারা এখন মনে মনে কি বলবে? হায় লিডার আমাদেরকে তো বিপদে ফেলাইয়া দিল। হ্যাঁ ভাই, বিপদে ফেলাইয়া দিল। ঠিক দেখবেন এই ঘটনাটা, এই যে স্ট্যাটাস নিয়ে এখন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাও কিন্তু উনাদেরকে বিপদে ফেলাই দিবে। হ্যাঁ ভাই, বিপদে ফেলাই দিল। এই জেএনজি রে চিনতে ভুল করলে অনেক বড় ভুল করে ফেলাইবেন। এই যে ইটটা মারলেন না, এরপরে যে পাটকেলটা আসবে দেখেন কিভাবে আসে। সামলাইতে পারবেন না। আসলে হয় কি জানেন, অন্যের বুড়াই, অন্যের দোষ, অন্যের দুর্বলতা না খুঁজা নিজের দোষ, নিজের বুড়া, নিজের দুর্বলতা খোঁজা উচিত। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলবো। এক দেশে এক কুফা ছিল, এক অলক্ষী ছিল, যার মুখ দেখলে সারাদিন কারো পেটে ভাত জুটতো না। এই কথাটা সারা গ্রামে, সারা এলাকায় ছড়ায় গেল যে এই কুফাটার মুখ দেখলে ওদিন মানুষের কপালে ভাত জোটে না, খাবার জোটে না। কথাটা রাজার কানে পৌঁছাইলো। রাজা ডাইকা পাঠাইলো, ওই ডাক দে, ওই ছেলেটা আসছে, যে তোর মুখ দেখলে নাকি কারো খাওয়া জোটে না, এটা কি সত্যি? ও কোনো উত্তর দিল না। রাজা বলল, ঠিক আছে, আমি পরীক্ষা করতে চাই। পরে আমার ঘরে ঘুম পাড়া, আমি সকালে উঠা ওর মুখ দেখুম। রাজা যা বলে তাই তো হয়। রাজা সকালে ঘুম থেকে উঠা ওর মুখটা দেখা কাজে চলে যায়। ওই দিন ঘটনা চক্রে রাজার এলাকায় ছিল একটা ব্রাহ্মণবাড়িয়া আছে না আমাদের, ওরকম একটা ব্রাহ্মণবাড়িয়া ছিল। দুই পক্ষ লাগছে মারামারি। রাজা ঘোড়া নিয়ে ওইখানে গেছে, তারপরে তার সৈন্য সমর্থন নিয়ে মারামারি থামায়া সবকে মিলে দুলে আবার ফেরত আসছে। আস্তে রাত্র হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে তার সারাদিন খাওয়া হয় নাই। পুরা রাগটা যায় পড়ছে ওই যুবকের উপর। এই ওরে ধর, ওরে ফাঁসিতে ঝুলা। কথা তো সত্যি, এর মুখ দেখলে পেটে ভাত জোটে না। এ আমার এলাকায় থাকবে, আমার এলাকায় ওর মুখ যেই দেখবে ওর পেটে ভাত জুটবে না, এর ফাঁসি দিয়া দাও। তখন ওই যুবক বলতেছে, ওকে আমারে ফাঁসি দেন, আমি মাইনা নিলাম, আমাকে একটা কথা বলার সুযোগ দিতে হবে। রাজা বলল, হ্যাঁ দেব। পুরা রাজ্য সভা চুপচাপ। ওই ছেলেটা কি বলতেছে জানেন? যে রাজা হুজুর, আমার মুখ দেখে আপনার একদিনের খাওয়া জোটে নাই, আর আমি আপনার মুখ দেখার পর আমার উপর মৃত্যু পরোয়ানা চলে আসছে, আমাকে ফাঁসিতে ঝুলাবে। আমার মুখ দেখে আপনার এক বেলার খাওয়া জোটে নাই ভাই, দুই বেলার খাওয়া জোটে নাই, আর আপনার মুখ দেখে আমার তো জীবনটাই চলে যাইতেছে ফাঁসিতে। এখন বলেন কে কুফা, কে অলক্ষী? রাজার মাথা নত। পুরা ভাই সবার মধ্যে সবাই চুপ। রাজা দৌড়ায় এসে তারে বুকে জড়ায় ধরলো। মূল কথা কি জানেন? অন্যের বুড়াই খুঁজা লাভ নাই, অন্যের দুর্বলতা খুঁজা লাভ নাই। নিজের বুড়ায়, নিজের দোষটা খুঁজা মানুষের সামনে তুলা ধরতে হবে, সত্যটাকে মানুষের সামনে তুলা আনতে হবে। ওই যে উনি অলক্ষী, উনি বুড়া, উনি চরিত্রহীন, উনি পতিতা বলছে। হায় মা বোনদেরকে পতিতা বলতে পারে ডাক্তার শফিকুর রহমান? আমার গলার মধ্যে যদি আপনি অজগর পেঁচায়া দেন যে বল তুই বিশ্বাস করস কিনা, আমি বলুন না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ ভাই, আমি জানি আপনারাও বিশ্বাস করেন নাই। আর এই যে বিশ্বাস করেন নাই বইলা আরেকটা চিন্তা নতুন করে মাথায় ঢুকে গেল। তার মানে কি জানেন? এরকম আরো আক্রমণ হইতে পারে। সাবধান থাকতে হবে, 11 দলকে আরো সাবধান থাকতে হবে, এবং সাবধান থাকতে হবে আমাদের জনগণকে। সবকিছুই ভাই আগামী 9 থেকে 10 দিন পর, হ্যাঁ ভাই, সবকিছুরই অবসান হবে আগামী 9 থেকে 10 দিন পর। হ্যাঁ ভোটটা আগে দিব, তারপরে আপনার যাকে ভালো লাগে তাকেই ভোট দেন। খালি ভোট দেওয়ার আগে ভাববেন কোথায় আমরা নিরাপদে থাকতে পারবো, কারা আমাদেরকে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিতে পারে। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।